আর এবার পান্ডুয়ার দিকে আমরা নজর রাখবো, কারণ এমন মারধর করা হলো যুবককে যে তার মৃত্যু হলো। কতটা মারধর করলে একটা মানুষের মৃত্যু হতে পারে, এই প্রশ্নটা কিন্তু বারবার করে উঠছে। পান্ডুয়ায় মারধরে যুবকের মৃত্যুর ঘটনা, কিন্তু কেন এই যুবককে মারধর করা হলো? একেবারে রাস্তায় ফেলে মারধর, আর মারধরের পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে এই যুবক। চুচুড়া ইমামবাড়া হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং অবস্থা খারাপ হলে কিন্তু তাকে স্থানান্তরও করা হয়। ভয়াবহ পরিস্থিতি, পান্ডুয়ায় মারধরে মৃত্যু হলো যুবকের। কিন্তু কেন এই যুবকের মৃত্যু হলো, কেনই বা মারধরের ঘটনা ঘটলো, কি কারণে রাস্তায় ফেলে মারধর করা হলো? মারধরের পরই যুবক গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং চুচুড়া ইমামবাড়া হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং অবস্থা খারাপ হওয়ায় তাকে কিন্তু এনআরএস এ স্থানান্তর করা হয়। পান্ডুয়ার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কোথা থেকে ঘটনার সূত্রপাত, কেন এই পরিস্থিতি তৈরি হলো, অবশ্যই আপনাদেরকে জানাবো। কিন্তু পান্ডুয়ায় যুবককে বেধড়ক মারধরের ঘটনা এবং মারধরের পরই কিন্তু যুবকের মৃত্যু, যেমনটা জানা যাচ্ছে। মাইক বাজানোর প্রতিবাদ করেছিলেন আর তাতেই এই ঘটনা। থেকে ফিরছিল, ফিরতে মানে দুই পাড়ার মানে মাইক বাজছিল আর কি, ওরা আনন্দ করছিল। ওখানে মানে ঝামেলা হয়, ওদের মধ্যে তর্ক বিতর্ক হয়। সেখানে ভাই আসার পথে মানে ওদের সঙ্গে একটু মানে তর্ক বিতর্ক হয়। মানে এদের আশিসকে, আমার যে ভাই আশিস, ওকে জামার কলার ধরে টেনে নিচে ফেলে দেয়। ভাইকে চলে যেতে হলো। অবশ্যই আমার ভাই যেভাবে কষ্ট পেয়েছে, যারা ওকে মেরেছিল তাদের যেন উপযুক্ত শাস্তি হয়, আমি এটাই চাই। পথেই মৃত্যু হয় আক্রান্ত আশিস বাউল দাসের। পান্ডুয়ায় এই যুবকের মৃত্যুর ঘটনা এবং তার দাদা দেবাশিস বাউল দাসের বক্তব্য আমরা আপনাদেরকে শোনাচ্ছিলাম। মারধরে যুবকের মৃত্যু এবং কতটা মারধর করলে একটা মানুষের মৃত্যুর ঘটনা ঘটতে পারে, এবং যে খবর আমরা পাচ্ছি তাতে মাইক বাজানোর প্রতিবাদ করেছিলেন এই যুবক এবং মাইক বাজানোর প্রতিবাদ করাতেই কিন্তু মারধরের ঘটনা এবং বাইক থেকে নামিয়ে রীতিমতো রাস্তায় ফেলে মারধর করা হয় এই যুবককে। এবং এত মারধরের ঘটনার পরে কিন্তু অসুস্থ হয়ে পড়েন এই যুবক। সোমনাথ রয়েছেন আমাদের সঙ্গে, সোমনাথের কাছ থেকে বাকিটা জানবো। সোমনাথ, এই ঘটনার সূত্রপাত কোন জায়গায়? এতটা মারধরের ঘটনা যে মৃত্যু হলো যুবকের, সূত্রপাত কোন জায়গায়? কেন এই পরিস্থিতি তৈরি হলো? দেখো হাত আসছে হ্যাঁ, দেখো এখানে ঘটনাস্থলে একটা দুটো মাইক বাজানো নিয়ে ঘটনার সূত্রপাত। আর তারপর তো ওই এক ঝামেলা হচ্ছিল, ওখানে পরিস্থিতি তর্ক বিতর্ক হচ্ছিল এবং ঝামেলা সেই সময় আশিস ওই রাস্তা ধরে বাইকে করে ফিরছিলেন। তো ফেরার সময় হঠাৎ করে ওনার সাথে একজনকার ধাক্কাধাক্কি লাগে। তারপরে ওখানকার যাদের সাথে ঝামেলা হচ্ছিল ওনারা ভাবে যে ইনিও ওই মাইকে, যাদের অন্য যে দুই গ্রামের মধ্যে যে ঝামেলা হচ্ছিল ওখানকার বাসিন্দা ভেবে ওর গায়ে ওকে ওর উপরে চড়াও হয় এবং ঘুষি লাথি মারতে থাকে। তখনই ও লুটিয়ে পড়ে। তারপর ওখান থেকে স্থানীয় বাসিন্দারা ওখানে স্থানীয় হসপিটালে নিয়ে যায়। তারপর সেখান থেকে ওকে ঘটনাস্থলে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে খারাপ অবস্থা রেখে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়। তারপরেই ওখান থেকে বেসরকারি হসপিটালে নিয়ে যায়। এরকম করতে করতে গতকাল আশিসের মৃত্যু হয়। এই ঘটনাতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। তারপরে ঘটনাস্থলে পান্ডুয়া থানার পুলিশ দুজনকে অ্যারেস্ট করে। একেবারে গোটা বিষয় তদন্ত করে দেখছে পুলিশ। বেশ। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे एसआरएमबी। আর এবার দেখাবো একের পর এক সোনার দোকানে লুট। ব্যারাকপুর, ডোমজুড়ের পর হুগলির বেগমপুর। আগে ছবিটা দেখুন, ছবিটা দেখায় সিসি ক্যামেরার ফুটেজে ঠিক কি ছবি ধরা পড়েছে। একেবারে ক্রেতা সেজে এলো আর তারপরে রীতিমতো সোনার দোকান থেকে লুট। ক্রেতা সেজে এসে দোকানে ঢুকলেন তারা। ছবিটা দেখছেন হুগলির বেগমপুরের একটি সোনার দোকান। প্রায় 2.5 লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট। যে ছবি ধরা পড়ছে সিসি ক্যামেরায় সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বাকিটা রানার কাছ থেকেই জানবো। রানা, সোনার দোকানে লুট, ভিন রাজ্যের যোগও তো একটা উঠে আসছে। একদমই তাই সোনিয়া। দেখো, এই মানে হুগলি চণ্ডীতলা থানার বেগমপুরের সোনার দোকানে যে লুটপাটের ঘটনা, সেখানে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুজন হিন্দি ভাষাভাষী তারা
ভেতরে ঢোকে ঠিক দুপুরের সময়। সেই সময় যখন মানে খরিদ্দারের যখন মানে দেখা কম ছিল, একদম ফাঁকা দোকান থেকে মানে সেখানে বিভিন্ন সোনার অলংকার দেখার নাম করে তারা কিন্তু বেশ কিছু সোনার মানে অলংকার তারা মানে হাতিয়ে নিয়ে পালিয়ে যায়, প্রায় 2.5 লক্ষ টাকা। যেখানে মানে তারা জানাচ্ছে যে সোনার দোকানের যে দোকানদার, সে কিন্তু জানাচ্ছে তাদের কিন্তু পকেটে আগ্নেয়াস্ত্র ছিল, কিন্তু তারা যখন লুটপাট চালায় তখন তারা কিন্তু আগ্নেয়াস্ত্র দেখায়নি। কিন্তু প্রশ্ন উঠছে, এই যে ভিন রাজ্যে যেখানে ডোমজুর, আসানসোল, ব্যারাকপুরের মতন জায়গায় যেখানে সোনার দোকানে ডাকাতি ও লুটপাটের ঘটনা মানে যেখানে ভিন রাজ্যের যোগ ছিল, ঠিক সেই কিন্তু ভিন রাজ্যে যারা হিন্দি ভাষাভাষী কথা বলছিল, মানে গতকাল চণ্ডীতলা থানার যে তোমার বেগমপুরে যে সোনার দোকানে, সেখানেও কিন্তু হিন্দি ভাষাতে তারা কথা বলছিল। ফলে এই যে ভিন রাজ্যের যে একটা যোগসূত্র কিন্তু এই সোনার দোকানের লুটপাটের ঘটনা কিন্তু তা প্রমাণ করলো। পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে, সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করার কাজ মানে চলছে। এখনো পর্যন্ত কোনো দোষী অপরাধী মানে দুষ্কৃতী কেউ গ্রেপ্তার বা আটক করতে পারেনি পুলিশ। বেশ রানা, এই দোকানের মালিক কি বলছেন শুনি। আমি একটার সময় বাড়ি গেছিলাম ছেলেকে রেখে, 1:30টার সময় বন্ধ করি, 1:30টার আগে সব গোছগাছ করে খালি বন্ধ করবে, তার আগে একটা কাস্টমার এলো, এসে কি দেখাতে বলেছিল চাঁদির জিনিস সাইডে, তো দেখাতে দেখাতে ও বিষকান্তে এরকম ডরে আরো সব সোনার জিনিস কি আছে অর্ডার কিছু সামান ছিল এসেছিল নিয়ে গেছে, ওই দেখাতে দেখাতে তুলে নিয়েছে। এটা টাপ্পার সময় আতঙ্কে তো আছি, ভালোই আতঙ্ক আছি। প্রশাসন তো বলে এলাম করবে বললো। আর এই যে হুগলির দুষ্কৃতীরা, তারাই কিন্তু ডোমজুড়েও চিহ্নিত। সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে কিন্তু দুষ্কৃতীরা চিহ্নিত। যারা এই হুগলির বেগমপুরে সোনার দোকানে গিয়েছিলেন, তারাই গিয়েছেন হাওড়ার ডোমজুড়েও। তারা ডোমজুড়ে গিয়েছিলেন এবং এই একই লোক, একই দুষ্কৃতীরা, তারা কিন্তু এই দু জায়গাতেই লুটপাট চালিয়েছেন। দেবাশিস রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস, এই হুগলির দুষ্কৃতীরাই তো হাওড়ার ডোমজুড়ে। অবশ্যই ডোমজুড়ে গতকাল অর্থাৎ আজকে যখন তারা এই এলাকায় যায় বা চণ্ডীতলা যায়, সেখান থেকে লুট করে বলে অভিযোগ। তারা কিন্তু শুধুমাত্র চণ্ডীতলায় নয়, ডোমজুড়েও তারা কিন্তু এই একাধিক দোকানে তারা চেষ্টা করেছিল লুটপাটের। গতকাল এই সিসিটিভি ফুটেজ ডোমজুড় থানাকে দেওয়া হয়েছিল ডোমজুড়ের স্বর্ণ ব্যবসায়ীদের তরফ থেকে। পরপর 2টি দোকানে এই যুবক তারা ঢুকেছিল, সেখানে একাধিক সোনার গহনা, কখনো কানের দুল, কখনো মাদুলি, কখনো হার, এই করে বিচলিত করতে থাকে সেখানকার যে কর্মী এবং মালিকদের। তখন তারা বুঝতে পেরে কিন্তু সতর্ক হয়, চেঁচামেচি করে, কেউ আবার দরজা বন্ধ করে তাদেরকে চলে যেতে বলে। এই সতর্কতার জন্য ডোমজুড়ে তারা কোনো রকম লুট বা চুরি করতে পারেনি। পরবর্তীকালে তারা সেখান থেকে চলে যায় কোথায়? চণ্ডীতলায়, এবং চণ্ডীতলায় সেই ঘটনা ঘটিয়ে তারা কিন্তু চম্পট দেয়। আর ভিন রাজ্যের বাসিন্দারা তারা কিন্তু এই এলাকায় একটি ঘটনা বলি, ডোমজুড়ের যে ডাকাতি ঘটনা ঘটেছিল, সেই খানকার যে বাইক, সেই বাইক কিন্তু উদ্ধার হয়েছিল চণ্ডী থানার অন্তর্গত জনাই এলাকা থেকে। ফলে এই ডোমজুড় সারাউন্ডিং আর চণ্ডীতলা এই এলাকা ধরে কিন্তু ভিন রাজ্যের বেশ কিছু দুষ্কৃতী যারা সোনার দোকানকে সব টার্গেট করে বিভিন্ন জায়গায় দুষ্কৃতী কাজকর্ম করে চলছে। তবে পুলিশ এখনো পর্যন্ত কারণ নাগাল পেল না। বেশ, যেটা যেদিন যে অর্ডারটা যেমনি দিয়েছিল ওই রকম কানে, সেরকম কানে, আমি বললাম কানে আমার কাছে সেরকম কানের নেই। মাদুরিটা বলে না লাগবে না, 3টে একসঙ্গেই নেবো। মানে ওই বলছে আঙুল দিয়ে দেখাচ্ছে, মানে বলে ওই তো ওখানে আছে, বার করুন, জোর করে বার করুন। হ্যাঁ, আদৌ আসেনি আমাদের কাছে, বলে আমরা আগে এসেছিলাম, এসে তো আমরা দেখেছি। খুব আতঙ্ক একটা। একের পর এক সোনার দোকানে চুরি। হাওড়ার ছবি আপনাদের দেখাবো। হাওড়ার ব্যাটরা, সেখানেও সোনার দোকানে ডাকাতির ঘটনা, চুরির ঘটনা। এই হাওড়াতেও কিন্তু টার্গেট, এই হাওড়াতেও সোনার দোকানে চুরি, সোনার দোকান থেকে গয়না নিয়ে একেবারে চম্পট। দেবাশিসের কাছ থেকে জানবো। দেবাশিস, সিসি ক্যামেরাতেই তো ধরা পড়লো এই চুরির ঘটনা। একেবারে চুরির ঘটনা ধরা পড়ে প্রথমত হাওড়ার ব্যাটরা থানার অন্তর্গত সেই কদমতলায়, সেখানে এই সোনার দোকান, সেখানে হঠাৎ করে দেখা যায় ব্যবসায়ী দেখেন যে তার দোকানে একটি সোনার নেকলেস, সেটি হিসাবে মিলছে না বা খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে সিসিটিভি চেক করে দেখা যায় 26 তারিখ
এক ব্যক্তি সেখানে ঘটনাস্থলে আছে। এই দোকানে এসে বিভিন্ন ধরনের সোনার গয়না খোঁজে শুরু করে, জিজ্ঞাসাবাদ কর্মীদের বিচলিত করে এবং সেই সুযোগ নিয়ে একাধিকবার চেষ্টা করেছিল হাত বাড়িয়ে হাত সরিয়ে নিয়ে যেতে, রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি। অবশেষে কর্মীদের বিচলিত করে একটি সোনার নেকলেস সেটিকে ব্যাগের মধ্যে পরে দিয়ে সে চম্পট দেয় সেখান থেকে। এই যে হিসেব না মেলার ফলে গতকাল যখন সিসিটিভি চেক করা হয় তখন ধরা পড়ে এই চুরির ঘটনা। ইতিমধ্যেই ব্যবসা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি যে ধরা পড়া ব্যক্তির ছবি, সেই ছবি দেখে তদন্ত শুরু করেছে ব্যবসা থানার পুলিশ, তবে এখনো তাকে গ্রেফতার করতে পারেনি। বেশ দেবাশিস। আর এবার নজর রাখবো বিহারের মাফিয়া, এবার বাংলার জেলে। কার কথা বলছি? সুবোধ সিং এর কথা বলছি। যে সুবোধ সিং একের পর এক ফোন করতো ব্যবসায়ীদের, হুমকি দিত। বিহারের জেলে বন্দী হয়েও বেতাজ বাদশাহ, শার্প শুটার থেকে একেবারে গ্যাংস্টার এই সুবোধ সিং। গ্যাংস্টার সুবোধ সিংকে রাজ্যে আনলো সিআইডি। আরো বিস্তারিত জানবো দীপকের কাছ থেকে। দীপক, দেখো, একেবারে সিআইডি তাকে বিহারের বেউর জেল থেকে আসানসোল নিয়ে এসছে এবং তাকে আদালতে পেশ করা হয়েছে। সুবোধ সিং বিহারের একজন কুখ্যাত মাফিয়া। আমরা বলতেই পারি এক কথায় পূর্ব ভারতে যদি কোথাও সোনার দোকানে ডাকাতি হয়ে থাকে, সেই ডাকাতির ঘটনায় সুবোধ সিং এর গ্যাংয়ের নামে প্রথম সারিতেই আছে। এছাড়াও মুক্তিপণের জন্য হুমকি ভরা ফোন। সম্প্রতিকালেই দেখা গেছে কি কলকাতায় এক বিরিয়ানি ব্যবসায়ীকে হুমকির ফোন দেওয়া হয়েছিল, তার কাছে মুক্তিপণ চাওয়া হয়েছে। সেই কিন্তু ঘটনাও কিন্তু সুবোধ সিং এর নাম জড়িয়ে আছে। এবং রানীগঞ্জে আমরা দেখেছিলাম ডাকাতির ঘটনায় যেভাবে বিহার যোগ পাওয়া গেছিল, বিহার থেকে একের পর এক গ্রেপ্তার হয়েছিল, তাতেও কিন্তু সোনু সিং হচ্ছে সুবোধ সিং ঘনিষ্ঠ তার সঙ্গী। জেলের ভেতরে বসেই কিন্তু যে কোনো ডাকাতির ঘটনা ব্লু প্রিন্ট তৈরি করতো এই সুবোধ সিং। এবং গত 2018 সাল থেকে জেলবন্দি সুবোধ সিং জেলের থেকেই নিজের সাম্রাজ্য চালাচ্ছিল এই সুবোধ সিং। এবং পুলিশ, এই রাজ্যের পুলিশ মনে করছে কি এই রাজ্যে যে কটি ডাকাতির ঘটনা ঘটেছে, বেশ করে সোনার দোকানে ডাকাতির ঘটনায় কিন্তু সুবোধ সিং যেভাবে তার নাম সামনে আসছে, সুবোধ সিংকে যদি জেরা করা যায় তাহলে কিন্তু বেশ কয়েকটি ডাকাতির ঘটনার কিনারা করা যেতে পারে। এবং পাশাপাশি সুবোধ সিং এর গ্যাঙ্গে বা সুবোধ সিং এর সঙ্গী এই রাজ্যে কারা কারা রয়েছে তাদেরকে গ্রেফতার করা সম্ভব হবে সুবোধ সিংকে জেরা করার পরই। তাই পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিতে চলেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তাদের নাম জানতে চাইছে। কিন্তু আদালত তাকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে এবং সুবোধ সিং আগামীকালকে আবার আসানসোল আদালতে পেশ করা হবে। বেশ। বাগযুদ্ধে তৃণমূলেরই দুই কাউন্সিলর, কেন তমলুকে তুঙ্গে তরজা? কারণ ড্রেনের উপরে অবৈধ নির্মাণ, কোথাও অস্থায়ী দোকান তো কোথাও আবার বাড়ি তৈরি হয়ে যাচ্ছে। দেখুন। তমলুক পুরো এলাকা, এখানে 10 এবং 11 নম্বর ওয়ার্ডের মধ্যে দিয়ে গিয়েছে হাইড্রান্ট। সেই ড্রেনের উপরই অবৈধ নির্মাণ ঘিরে তরজা। বাগযুদ্ধে তৃণমূলেরই দুই কাউন্সিলরের একটা প্রত্যক্ষ মদত আছে, কিন্তু বলতে পারছি না কেন, আরো অনেকের মদত থাকতে পারে। আগে এক সময় চেয়ারম্যানের সামনেই গন্ডগোল হয়েছে, তখনও আমি প্রতিবাদ করেছি, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। পাবলিকের কাছে গেলে যে আমি কি ধরনের মানুষ আর যিনি কমপ্লেন করেছেন উনি কি ধরনের মানুষ সেটা সবাই জানে। ড্রেন পরিষ্কারটা আমি করি, ওই দিনের পর এখন হয় না, ওই দিন অনেক আগে হয়েছে। এলাকার নিকাশিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ড্রেনের উপর কোথাও তৈরি হয়েছে অস্থায়ী দোকানঘর, কোথাও আবার ড্রেনের উপর ঝুলে রয়েছে পাকা বাড়ির অংশ। এতে ড্রেন পরিষ্কার করা যাচ্ছে না বলে অভিযোগ। এ নিয়েই তমলুকে তৃণমূল বনাম তৃণমূল। 10 নম্বর ওয়ার্ডের টিএমসি কাউন্সিলর পার্থসারথী মাইতি। তার দাবি অবৈধ নির্মাণে মদত দিচ্ছেন 11 নম্বর ওয়ার্ডের টিএমসি কাউন্সিলর গৌতম পাল। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন পার্থসারথী, যদিও যাবতীয় অভিযোগ মানতে নারাজ গৌতম পাল। কাউন্সিলরের একটা প্রত্যক্ষ মদত আছে, কিন্তু বলতে পারছি না কেন, আরো অনেকের মদত থাকতে পারে। পরবর্তী দিন বেঁচে থাকবো কিনা আমাদের সেটাও জীবন সংশয় যে কোনো মুহূর্তে হতে পারে। তাই অনেকের নাম জানা সত্ত্বেও আমরা বলতে পারছি না। আগে এক সময় চেয়ারম্যানের সামনেই গন্ডগোল হয়েছে, তখনও আমি প্রতিবাদ করেছি, কিন্তু কাজের কাজ কিছু হয়নি।
পাবলিকের কাছে গেলে বুঝতে পারবেন যে আমি কি ধরনের মানুষ আর যিনি কমপ্লেন করেছেন উনি কি ধরনের মানুষ সেটা সবাই জানে। ড্রেন পরিষ্কারটা আমি করি। ওই দিনের পর এখন হয় না, ওই দিন অনেক আগে হয়েছে, আমার আসার অনেক আগে। এখন তো ওনারা বড় বড় নেতা আছে। ড্রেনগুলো পরিষ্কার করেছিলাম জেসিবির সাহায্যে। এই কয়েক মাসের মধ্যে যদি কোনো আনঅথরাইজড কনস্ট্রাকশন হয়ে থাকে আমি জানি না, নিশ্চয়ই পৌরসভা আমরা ভেরিফাই করে দেখবো, আমরা নিশ্চিতভাবে এনকোয়ারি করবো, যদি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নিশ্চয়ই আমরা গ্রহণ করবো। তমলুকের মানুষ চাইছেন দ্রুত দুই কাউন্সিলরের দ্বন্দ্ব মেটাক পুর কর্তৃপক্ষ, দ্রুততার সঙ্গে কাজ হোক এবং তমলুক শহরের সমস্যা মেটাক পুরসভা। তমলুক থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো বিধাননগরের সুকান্ত নগর এলাকার দিকে, কারণ সেখানে সরকারি জমিতে পার্টি অফিস আর তৃণমূলের সেই অফিস সমিতি জমি বিক্রি করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। বিধাননগর পুরসভার 35 নম্বর ওয়ার্ড, এখানকার সুকান্ত নগরের নবপল্লীতে সরকারি জমির উপরে তৃণমূলের পার্টি অফিস রয়েছে। অভিযোগ, পার্টি অফিস সমেত এই জমি প্রমোটারকে বিক্রি করে দেওয়া হয়েছে। কার্তিক মাকাল, সুজিত মোদক সহ বেশ কয়েকজন স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে জমি বেচে দেওয়ার অভিযোগ। তৃণমূল কংগ্রেসের যে কার্যালয়টা দেখতে পাচ্ছেন এটাও সরকারি জমির ওপর আছে। কার্তিক মাকালে প্রথম একটা বেড়া দিয়ে দরমার কাটি দিয়ে একটা ঘর করে, এটা হচ্ছে একটা পরিকল্পনা। সে যে কোনো রাজনৈতিক দলেরই হোক, এখানে সরকারি জমি লুট করতে দেব। অভিযুক্ত টিএমসি কর্মীদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে, কিন্তু যোগাযোগ করা যায়নি। অরূপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো নিউ টাউনের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের কদমপুকুর এলাকায়। 22শে জুন আমরাই দেখিয়েছিলাম, দেখুন পুকুর বুঝিয়ে রিসর্ট তৈরি হচ্ছে নিউ টাউনে, চারুলতা রিসর্ট তৈরি হচ্ছিল। আর আমাদের খবরের জেরেই কিন্তু এবার সেই পুকুর পঞ্চায়েতের পক্ষ থেকে পুনরুদ্ধার করা হচ্ছে। নিউজ 18 বাংলার খবরের জেরেই পুকুর ভরাট করা হচ্ছিল, সেই পুকুর পঞ্চায়েতের পক্ষ থেকে পুনরুদ্ধার করা হচ্ছে। আমরা খবর দেখানোর পরই নড়ে চড়ে বসে প্রশাসন। অনুপ রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, 22 তারিখ আমরা এই খবর দেখিয়েছিলাম, আর তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন এবং পঞ্চায়েতের পক্ষ থেকে সেই পুকুর পুনরুদ্ধারেরও কাজ শুরু হয়ে গিয়েছে। গত 22 তারিখে নিউজ 18 বাংলা এই খবর আমরা যখন দেখিয়েছিলাম, এই খবর দেখানোর পরবর্তী ক্ষেত্রে পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল এবং দেখা গেল 22 তারিখের পরে আজকে পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পাথরঘাটাতে কদমপুকুর এলাকা, যেখানে নিউ টাউনের এই রিসর্ট তৈরি হচ্ছে, চারুলতা রিসর্ট তৈরি হচ্ছিল, সেই পুকুর কিন্তু একেবারে পুনরুদ্ধার করছে। এবং নিউজ 18 বাংলা এই খবর যখন দেখানো এবং সেখানকার মানুষজন তারা কিন্তু বলেছিল যে একেবারে এটা পুকুর ছিল। তারপরেও যে সরকারি যে সংস্থা যারা কাজ করছিল, রিসর্ট কোম্পানি, তারা জানাচ্ছিল এখানে পুকুর ছিল না। শেষমেশ দেখা যায় বিএলওর কাছে রিপোর্ট পাঠানো হয় এবং সেখানে পুকুর একেবারে এখনো পর্যন্ত বাস্তবে সেই রিপোর্ট তারা দেয়। এবং তারপরেই পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজকে এই পুকুর ইতিমধ্যেই পুনরুদ্ধারের কাজ শুরু করা হচ্ছে এবং দুদিনের মধ্যে গোটাই পুকুর পুনরুদ্ধার করে সাধারণ মানুষ যাতে ব্যবহার করতে পারে সেই ব্যবস্থা করা হবে। এবং নিউজ 18 বাংলা এই খবর দেখানোর পরেই কিন্তু একেবারে বলা চলে খবরের জেদ, যার ফলে কিন্তু এই পুকুর ইতিমধ্যেই পুনরুদ্ধার করার কাজ শুরু হলো। বেশ, আমরা পঞ্চায়েত দায়বদ্ধ ব্যবস্থা নেওয়ার জন্য শুধু পঞ্চায়েত না, বিডিও সাহেবের কাছে খবরটা ছিল, বিডিও সাহেব বলেছে, বেলারা সাহেবের কাছে ছিল, বেলারা সাহেব বলেছে, ডিএম এর কাছে খবর ছিল, থানায় খবর ছিল, সবাই যখন জানাজানি হয়েছে রাতের অন্ধকারে মাটি ভরাট করেছিল। আমরা তৎক্ষণিক ব্যবস্থা নিয়েছিলাম, তাদের লয়ারকে ডাক করেছিলাম, মালিককে ডাক করেছিলাম। মালিক এসে দায়িত্ব নিয়েছে 24 তারিখ পর্যন্ত, 24 তারিখের জায়গায় আজকে 30 তারিখ হয়েছে। আমরা অরিজিনাল একটা পুকুর ছিল, প্রমাণ পেয়েছি, দেখেছি। সেই অর্ডারে পঞ্চায়েতের যে রুলস আইন আছে যে জলাশয় থাকবে, পুকুরই থাকবে, কোনো পুকুর ভরাট হবে না, সেই নির্দেশ মতো আমরা আজকের আবার পুনরায় পুকুরটাকে পুকুরি রূপে ফেরত দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি পঞ্চায়েত